খানবাড়ির সকাল ৭টা। খানবাড়ির সকালটা আজ অন্য এক রঙে সেজেছে। ঘড়িতে যখন সকাল ৭টা বাজলেও বাড়ির প্রতিটি কোণ কোলাহলে মুখর। চারদিকে মানুষের ব্যস্ততা, শিশুদের চঞ্চল দৌড়াদৌড়ি আর হাসাহাসিতে এক উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। কারণ আজ আরফার গায়ে হলুদ। সময় যে কতটা দ্রুত ডানায় ভর করে উড়ে যায় তা বাড়ির সবাই আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে। দেখতে দেখতে সেই আরফার বিয়ের দিন ঘনিয়ে এলো। বাড়ির পুরুষেরা বাইরের ব্যান্ডের আর গেটের তদারকিতে ব্যস্ত। অন্যদিকে মহিলারা ঘরের ভেতরে নানা আয়োজনে মগ্ন। রৌদ্র আর আয়ান নিজেরা দাঁড়িয়ে থেকে ডেকোরেশনের কাজ বুঝিয়ে দিচ্ছে। এদিকে আরফাকে ঘিরে তার সখীরা রুমে বসে মেহেন্দি লাগাতে ব্যস্ত। সবাই ওকে নিয়ে হাসাহাসি আর দুষ্টুমি করছে যে শেষমেশ এই চিরকাল সিঙ্গেল থাকা আরফাও বিয়ে হচ্ছে। আরশি আর শিহাবও চলে এসেছে। আরশি এখন পুরোপুরি সুস্থ, আর এটা সম্ভব হয়েছে একমাত্র শিহাবের জন্য। শিহাব নিজের জীবনের চেয়েও বেশি যত্ন দিয়ে আরশিকে আগলে রেখেছে। তুরা, তিথি আর আরশি তিনজনে মিলে মেহেন্দি লাগাচ্ছে আর একে অপরের সাথে খুনসুটিতে মেতেছে। ঠিক সেই সময় রৌদ্র, আয়ান আর শিহাব ক্লান্ত শরীর নিয়ে ওদের রুমে ঢুকলো। প্রচণ্ড গরমে আর খাটুনিতে রৌদ্রের কপাল বেয়ে ঘাম ঝরছে। রৌদ্র রুমে ঢুকেই কোনো দ্বিধা না করে সোজা তুরার পাশে গিয়ে বসলো। তুরা তখন মেহেন্দি দিতে এতই মশগুল যে পাশে কে এসেছে খেয়ালই করেনি। রৌদ্র একদম বেহায়ার মতো তুরার কাঁধে ওড়নাটা টেনে নিয়ে নিজের কপালের ঘাম মুছতে শুরু করলো। আয়ান আর শিহাব একদম পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে এই কাণ্ড দেখছে। রুমের ভেতরে থাকা অনেক মেয়েই রৌদ্রের এই পাগলামি দেখে মুখ টিপে হাসছে। রৌদ্র শিহাব আর আয়ানের দিকে তাকিয়ে ব্রকুসকে অদ্ভুত এক আত্মবিশ্বাসের সাথে বলল, এভাবে তাকিয়ে আছিস কেন? আমি নিজের পুরুষত্বের প্রমাণ দিলাম তাই বলে। তুরার হঠাৎ মনে হলো তার ওড়নাটা কেউ টানছে। সে তাকিয়ে দেখে রৌদ্র তার ওড়না দিয়ে ঘাম মুছে সেটা কুঁচকে ধরে আছে। তুরা অবাক হয়ে রৌদ্রের দিকে তাকিয়ে বলল, এটা কি হচ্ছে? সবার সামনে আপনি আমার ওড়না দিয়ে ঘাম মুছছেন কেন? রৌদ্র একদম নির্লিপ্তভাবে তুরার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আমার বইয়ের ওড়না আমি ব্যবহার করব, তাতে কার কি? ঘাম মোছার জন্য এর চেয়ে আরামদায়ক আর কিছু হতে পারে না। রৌদ্রের কথা শুনে রুমে থাকা সব মেয়ে হাসিতে ফেটে পড়ল। হাসির রোল এমনভাবে উঠল যে মনে হচ্ছে আরফার গায়ে হলুদের আনন্দ এখনই দ্বিগুণ হয়ে গেছে। আরশি হাসতে হাসতে কোনো রকমে নিজেকে সামলে নিয়ে রৌদ্রের উদ্দেশ্যে বলল, ভাইয়া তাহলে একটা কাজ করো, এইভাবে ওড়না দিয়ে ঘাম মুছার চেয়ে তুরার ওড়নাটা নিজের গলায় ঝুরিয়ে রাখো। যখনই ঘাম জমবে সাথে সাথে ওড়না দিয়ে মুছে নেবে। আরশির কথা শুনে হাসির দম যেন আরও কয়েক গুণ বেড়ে গেল। মেয়েরা তো হাসতে হাসতে একে অপরের গায়ের উপর গড়িয়ে পড়ছে। রৌদ্র আরশির মাথায় হালকা করে একটা চড় মেরে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলল, তুই কি ভাবিস তোর ভাই বিতু আমি এটাও করতে পারবো? দেখ তবে। কথাটা বলেই রৌদ্র কালক্ষেপণ না করে পাশে থাকা অন্য একটা ওড়না হাতে নিল। তারপর মুহূর্তের মধ্যে তুরার গায়ে ওড়নাটা এক ঝটকায় কেড়ে নিয়ে অন্য ওড়নাটা তুরার দিকে ছুঁড়ে দিল। তুরা কিছু বোঝা ওঠার আগেই রৌদ্র তার সেই ওড়নাটা নিজের গলায় সাথে শক্ত করে পেঁচিয়ে নিল। সব মেয়ে হাসতে হাসতে এবার সত্যি সত্যি মেজের ওপর গড়াগড়ি খাওয়ার অবস্থা। তুরা লজ্জায় কুঁকড়ে গিয়ে মাথা একদম নিচু করে ফেলল। তার মনে হচ্ছে মাটির নিচে যদি কোনো গর্ত থাকতো তবে সেখানে সে একটু ঢুকে পড়তো। সে ভয়ে আর লজ্জায় কারো দিকে তাকাতেও পারছে না। সে আবার আয়ান দুজন একে অপরের দিকে অসহায়ের মতো তাকালো। রৌদ্রের এই অসীম সাহস আর পাগলামি দেখে তারা যেন নিজের অস্তিত্ব নিয়েই সংকটে পড়ে গেছে। দুজনেই বড় একটা দীর্ঘশ্বাস ফেলে ব্যর্থ প্রেমিকের মতো সোফায় গা এলিয়ে দিল। শিহাব কপালে হাত দিয়ে হতাশ কণ্ঠে বলল, শুধু আমরাই পারলাম না,
রৌদ্রের মতো এমন রোমান্টিক হাজব্যান্ড হতে হতাশ, খুবই হতাশ। আয়ান শিহাবের কথায় সায় দিয়ে করুণ সুরে বলল, ঠিক বলেছ ভাই, আমাদের কপালে মনে হয় এমন পুরুষত্বের প্রমাণ দেওয়া হবে না। আমরা তো শুধু দেখেই গেলাম, কাজের কাজ কিছুই করতে পারলাম না। রৌদ্র গলা থেকে অন্যতা একটু ঠিক করে নিয়ে বুক ফুলিয়ে বলল, তোদের দিয়ে কিচ্ছু হবে না, তোরা সারা জীবন আমার এইসব ট্যালেন্ট দেখেই যাবি, সাহসিকতা তোদের মধ্যে নেই। রৌদ্রের কথা শুনে শিহাব মুহূর্তের মধ্যে সোফা ছেড়ে দাঁড়িয়ে পড়ল। তার চোখে মুখে তখন জেদ আর চ্যালেঞ্জের ছাপ স্পষ্ট। শিহাব বুক ফুলিয়ে রৌদ্রের দিকে তাকিয়ে বলল, কি বললি? আমাদের সাহস নেই? দাঁড়া, তোর থেকে ডাবল সাহসের প্রমাণ দিচ্ছি এখন। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। সবাই বুক কুঁচকে কৌতূহল নিয়ে শিহাবের দিকে তাকালো। শিহাব দুই হাত কোমরের পিছনে মুঠো করে একদম শান্ত আর ভদ্র ছেলের মতো আরশির দিকে এগোতে লাগলো। আরশি মনে মনে ভাবছে শিহাব এভাবে কেন আসছে, কিন্তু তার ভাবনার মাঝপথে শিহাব ছো মেরে আরশিকে পাজা কোলে তুলে নিল। আরশির হাতে তখন কাঁচা মেহেন্দি, তাই সে ভয়ে তাড়াতাড়ি নিজের দুহাত সরিয়ে দিল যাতে শিহাবের পরিষ্কার শার্টে রং না লাগে যায়। রুমের ভেতর থাকা সব মেয়ে এবার হাসতে হাসতে পেটে হাত দিয়ে বসে পড়ল। রৌদ্র হালকা ঠোঁট বাঁকিয়ে হাসল, কারণ শিহাব সত্যি সাহসের প্রমাণ দিয়েছে। আর সে লজ্জায় একদম লাল হয়ে শিহাবের দিকে তাকিয়ে বলল, কি করছেন কি? নামান বলছি, লজ্জা করছে না এইভাবে সকলের সামনে আমাকে কোলে নিতে? শিহাব মোদেও দমে গেল না, বরং আরশিকে আরও শক্ত করে কোলে আগড়ে ধরে ঘরের মাঝখানে ঘুরতে ঘুরতে বলল, না সুইট হার্ট, তোমাকে নিয়ে সারা বিশ্ব ঘুরলেও আমার লজ্জা লাগবে না। আর এখানে তো ঘরের মানুষ, মেয়েরা হেসেই চলেছে যেন কেউ তাদের কাতুকুতু দিচ্ছে। আর সে লজ্জায় কথা বলতে না পেরে চোখ দুটো শক্ত করে বন্ধ করে রাখলো। এদিকে আয়ান বুঝলো সে যদি এখন চুপ করে বসে থাকে তবে তার নামের পাশের কাপুরুষের তকমা লেগে যাবে। আয়ান এবার সবার দৃষ্টি আকর্ষণ করতে উঠে দাঁড়িয়ে গলা ঝেড়ে খাকরি দিয়ে বলল, এবার আমার পালা, দেখি আমি কতটা সাহসিকতার প্রমাণ দিতে পারি। আয়ানের মতলব বুঝি তিথি মুহূর্তের মধ্যে উঠে দৌড় দিতে চাইল, কিন্তু আয়ান তার চেয়েও বেশি চালাক। তিথি পালানোর আগেই আয়ান এক টানে তিথির হাত ধরে নিজের কাছে টেনে আনলো। তারপর সবার সামনে তিথির মাথাটা দূরে দুই গালে টপাটপ কয়েকটা চুমু খেয়ে ফেললো। সবাই এবার হাসতে হাসতে প্রায় পাগল হওয়ার জোগাড়। হাসির চোটে অনেকের চোখের পানি বের হয়ে এসেছে। রুমটা যেন এক আনন্দের সাগরে পরিণত হয়েছে। রৌদ্র শিহাব আর আয়ানের দিকে তাকিয়ে বুড়ো আঙুল দেখিয়ে ইশারায় শাবাশি দিল। রুমের ভেতরে হাসির রোল যেন থামছেই না। একটি মেয়ে হাসতে হাসতে রৌদ্র আর শিহাবের উদ্দেশ্যে বলল, আপনারা যাই বলুন না কেন, এখানে কিন্তু সব থেকে বেশি সাহসিকতার প্রমাণ দিয়েছে আয়ান। সো আয়ানকে নোবেল পুরস্কার দেওয়া দরকার। শিহাব আয়ানের দিকে তাকিয়ে চোখের ইশারা মুচকি হেসে বলল, ছোটরা একটু বেশি পাকনা হয় আর কি, ওর সাহস দেখে তো আমি নিজেই অবাক। রৌদ্র এতক্ষণ শান্ত থাকলেও এবার তোরার দিকে আর চোখে একবার তাকালো। তারপর শিহাব আর আয়ানকে উদ্দেশ্য করে বলল, ভাই তোদের সাহস আছে মানছি, তবে একটা কথা বলি, আমি আমার বউকে যেমন ভালোবাসি তেমনও ভয়ও পাই। দেখিস না ওনার জন্য কেমন করলো, তোদের মতো কাণ্ড করলে এতক্ষণে আমাকে ঝাঁটাপেটা করতো। বিশ্বাস করিস না? এই দেখ। কথাটা শেষ করে রৌদ্র তুরার দিকে বিদ্যুতের গতিতে এগিয়ে গেল। তুরা কিছু বুঝে ওঠার আগেই রৌদ্র এগুলোর মতো শো মেরে তুরার মাথাটা দু হাতে ধরল। তারপর সবার সামনে তুরার ঠোঁটে চট করে একটা চুমু খেয়ে দৌড় দিল। রৌদ্র খুব ভালো করেই জানে এখন যদি সে এখানে এক মুহূর্ত দেরি করে তবে তুরা আজ তাকে মেরেই ফেলবে। তুরা লজ্জায় আর অপমানে একদম নীল হয়ে গেল।
সে দু হাতে মুখ ঢেকে মাথা নিচু করে বসে রইল। রুমের বাতাস এখন হাসিতে ফেটে পড়ছে। শিহাব আর আয়ান রৌদ্রের এই অভাবনীয় কাণ্ড দেখে একে অপরের দিকে তাকালো। তারপর তারা যখন নিজেদের বউ অর্থাৎ আরশি আর তিথির দিকে তাকালো, দেখলো তারা দুজন একদম লাল চোখে তাদের দিকে তাকিয়ে আছে। চাহনি দেখে বোঝা যাচ্ছে পরবর্তী টার্গেট এখন তারাই। শিহাব আর আয়ান আর এক মুহূর্ত অপেক্ষা করলো না। জীবন বাঁচানোর তাগিদে রৌদ্রর পিছু পিছু ওরাও রুম থেকে দিল এক দৌড়। মেয়েরা হাসতে হাসতে নিজেদের সামলাতে পারছে না। তাদের মধ্যে একজন হাসির দমকে কুকড়ে গিয়ে বলল, ভেবেছিলাম আয়ান হয়তো নোবেল পুরস্কার পাবে, কিন্তু সেই পুরস্কারটাও তো রৌদ্র ভাই এক নিমিষেই কেড়ে নিল। তুরা মেহেন্দি মাখা হাতগুলো বাতাসে মেলে রেখেই রাগে গজগজ করতে করতে বলল, আসুক ও আজ রুমে। ওর হাড়গোড় যদি আমি আজ আস্ত রাখি তবে আমার নামও তুরা না। আরেকটা মেয়ে হাসতে হাসতে বলল, তাই তো, রৌদ্রভাই সবাইকে বোকা বানিয়ে একদম শেষ মুহূর্তে ছক্কা মেরে গেল। সন্ধ্যা 7টা, গায়ে হলুদের নগ্ন গনিয়ে এসেছে। খানবালির বিশাল মাঠ জুড়ে এলাহি কারবার, চারদিকে আলো ঝলমলে আলোকসজ্জা, যেন আকাশ থেকে তারারা নেমে এসে উঠোনে বড় বড় বক্সে হলুদের গান বাজছে, আর সেই তালের সাথে পুরো বাড়ি যেন কাঁপছে। এক উৎসব মুখর আনন্দ চারদিকে ছড়িয়ে পড়েছে। ভেতরের রুমে আরফাকে সাজানো হচ্ছে। তুরা, তিথি আর আরশিও গায়ে হলুদ রঙে লেহেঙ্গা পরে সেজেছে। কাঁচা গাঁদা ফুল আর গোলাপের গয়নায় তাদের রূপ যেন ফেটে পড়ছে। পার্লারের আন্টি তাদের এমন নিখুঁতভাবে সাজিয়েছে যে চার বোনকে এক একটা জান্নাতের পরি মনে হচ্ছে। তুরা আয়নায় নিজেকে একবার দেখে ভাবলো, এই সাজে একা কয়েকটা ছবি তুললে দারুণ হতো। যে ভাবা সেই কাজ। তোরা তার ভারী লেহেঙ্গাটা হাত দিয়ে সামলে নিয়ে ধরে নিজের রুমের দিকে যেতে লাগলো, কিন্তু করিডোর দিয়ে যাওয়ার সময় হঠাৎ তোরার হাত ধরে কেউ সজোরে টান মারল। তোরা আর্তনাদ করার সুযোগও পেল না। তার আগেই তাকে পাজা করে তুলে নিয়ে সোজা দেওয়ালের সাথে চেপে ধরা হলো। তোরা চমকে উঠে চোখ মেলে দেখলো সামনে রৌদ্র দাঁড়িয়ে। রৌদ্রকে দেখে তোরা যেন কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। রৌদ্রের পরনে জলপাই রঙের পাঞ্জাবি আর সাদা জিন্স প্যান্ট, গলায় এখনও তোরার সেই ওড়নাটা স্টাইল করে ঝোলানো, পাঞ্জাবির হাতা কোনই পর্যন্ত গুটানো, আর বাম হাতে দামি এক স্মার্ট ওয়াচ। সযত্নে আঁচড়ানো সিল্ক চুলগুলো কপালে আলতো করে শুয়ে আছে। তোরা এই প্রথম রৌদ্রের দিকে একদম বেহায়ার মতো পলক্ষীনভাবে তাকিয়ে রইল। এইদিকে রৌদ্র যে তার দিকে এক ঘর লাগা নেশালো দৃষ্টিতে তাকিয়ে আছে, সেদিকে তোরার কোনো খেয়াল নেই। রৌদ্রের তপ্ত নিঃশ্বাস তোরার মুখে এসে পড়ছে। দুজনের মাঝে কোনো কথা নেই, শুধু হৃৎপিণ্ডের দুঃখপুকানি যেন নীরবতা ভেঙে দিচ্ছে। রৌদ্র এক হাত দেওয়ালের সাথে ঠেকিয়ে ঝুঁকে এসে ফিসফিস করে বলল, আজকের এই হলুদ পরীর দিকে তাকালে কি আর অন্য কিছুর দিকে তাকানো যায়? তোরা রৌদ্রের নেশালো চোখের দিকে তাকিয়ে কোনো মতে ডোক গিলে বলল, আপনি এখানে এভাবে দাঁড়িয়ে আছেন কেন? কেউ দেখলে কি ভাববে সারুন আমাকে? রৌদ্র তুরার কানের কাছে মুখ নিয়ে গিয়ে আরও গাঢ় স্বরে বলল, কেউ দেখলে দেখুক, আমি আমার বউকে ধরেছি, তাতে কার কি? রৌদ্র তুরাকে দেওয়ালের সাথে দু হাতের মাঝে আবদ্ধ করে ফেলল। তুরা রৌদ্রের শক্ত বুকের ওপর দু হাত দিয়ে হালকা ধাক্কা দিয়ে বলল, সারুন আমাকে, কয়েকটা ছবি তুলতে হবে, গায়ে হলুদ শুরু হয়ে যাবে তো। রৌদ্র তুরার কথা শুনে এক চিলতে মুচকি হাসল। সে নিজের পকেট থেকে ফোনটা বের করে তুরাকে এক ঝটকায় নিজের বুকের সাথে মিশিয়ে টেনে নিল। তারপর ফোনটা উঁচিয়ে ধরে আদেশের সুরে বলল, ইসমাইল দে। তুরা অপ্রস্তুত থাকলেও রৌদ্রের কথা ফেলতে পারল না। সে সাথে সাথেই রৌদ্রের সাথে তাল মিলিয়ে হাসল। রৌদ্র দেরি না করে কয়েকটা দারুণ ছবি তুলে ফেলল। তারপর আচমকা ফোনটা তুরার হাতে ধরিয়ে দিয়ে বলল, এবার তুই
তুল বলে রৌদ্র পিছন থেকে তুরাকে শক্ত করে জড়িয়ে ধরল। তুরা ফোনটা একটু উঁচিয়ে ধরে একের পর এক ছবি তুলতে শুরু করলো। ঠিক সেই মুহূর্তে রৌদ্র হঠাৎ তুরার গালে গভীর করে একটা চুমু খেলো। তুরা চমকে গেলেও সেই অসাধারণ মুহূর্তটা ফোনের ক্যামেরায় বন্দি হয়ে গেল। রৌদ্রের এমন পাগলামি আর তুরার লজ্জা মেশানো হাসির অনেকগুলো স্টাইলিশ ছবি তোলা হয়ে গেল। তুরা গাল লাল করে রৌদ্রের দিকে তাকিয়ে বলল, আপনার তো ছবি তোলায় সুতোয় শুধু অসভ্যতামি করার ধান্দা। এবার ছাড়ুন তো, লোকে দেখলে বলবে কি? রৌদ্র তুরার কানের কাছে মুখ নিয়ে আলতো করে ফিসফিস করে বলল, লোকে যা বলে বলুক, আমার বউকে আজ এত সুন্দর লাগছে যে আমার ইচ্ছে করছে তোমায় নিয়ে পালিয়ে দূরে কোথাও চলে যায়। তুরা রৌদ্রের ছাড়া পাওয়ার জন্য ধস্তাধস্তি করতে করতে বলল, থাক আর ন্যাকামি করতে হবে না, ছাড়ুন, চলুন এখন নিচে যাই, সবাই বোধহয় আমাদের খুঁজছে। রৌদ্র তুরাকে আরও নিবিড়ভাবে জড়িয়ে ধরল। তুরার কাঁধের ভাঁজে মুখ গুজে দিয়ে নিজের গরম নিঃশ্বাস ফেলে একদম নিচু স্বরে ফিসফিস করে বলল, ও বউ শোনো না, বড্ড বাবা ডাক শুনতে ইচ্ছে করছে। আই ওয়ান্ট টু বিকাম আই ফাদার। আমি তোমায় আদর দেব, তুমি আমার একটা বাবু গিফট করবে। রৌদ্রের এই অকপট সৈকার রক্তি আর ঘাড়ের ওপর তার তপ্ত নিঃশ্বাসের ছোঁয়া লেগে তুরা থরথর করে কেঁপে উঠল। লজ্জায় তার চোখের পাতা বুজে এলো। সারা শরীরে যেন এক আশ্চর্য শিহরণ বয়ে গেল। রৌদ্রের এই গভীর চাওয়া বিপরীতে তুরা মুখ ফুটে কিছু বলতে পারল না ঠিকই, কিন্তু তার নিজের ভেতরে যেন এক সুপ্ত বাসনা খেলা করছে, তা সে অস্বীকার করতে পারছে না। তুরা শুধু মনে মনে ভাবল, সে নিজেও তো মা হতে চায়। প্রত্যেক নারী তো তার ভালোবাসার মানুষের প্রতিচ্ছবিকে নিজের ভেতরে লালন করার স্বপ্ন দেখে। রৌদ্র তুরার নীরবতা অনুভব করে তার চুলের মাঝে নিজের নাক ডুবিয়ে আবার বলল, রেডি থেকো বউ, আজ রাতে আমাদের ছোট্ট পৃথিবীটা আনার জন্য, আমাদের ভালোবাসার প্রমাণকে আনার জন্য। কথাটা বলেই রৌদ্র তুরার গালে শেষবারের মতো একটা আলতো পরশ বুলিয়ে দিল। তারপর তাকে সামনের দিকে ঘুরিয়ে কপালে লম্বা একটা চুমু খেয়ে দ্রুত পায়ে নিচে চলে গেল। তুরা রৌদ্রের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। তার ঠোঁটের কোণে তখন স্নিগ্ধ এক সিলতে হাসি। তুরা বিড়বিড় করে আপন মনেই বলল, পাগল একটা, বাচ্চাদের মতো খালি আবদার করে। এদিকে বাড়ির বাইরের খোলা মাঠে তিথি একা একাই ছবি তুলতে ব্যস্ত। সে কখনো গাল ফুলিয়ে আবার কখনো জিভ বের করে নানা ঢঙের সেলফি তুলছে। ঠিক সেই মুহূর্তে হঠাৎ কেউ একজন খুব উচ্চস্বরে গেয়ে উঠল, অরূপসী মেকআপ লাগে যে বেশি। সেলফিটা তুলে সে হয়েছে খুশি। আচমকা গানের সুরে তিথি চমকে উঠে পিছনে তাকালো, দেখলো আয়ান বুকে হাত বাস করে এক বাঁকা হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। আয়ানকে দেখে তিথি রেগে গিয়ে মুখ বেংসি কেটে বলল, আমি মোটেও মেকআপ সুন্দরী না, বুঝেছ? আমার নিজেরই অনেক রূপ আছে। আয়ান এবার পা টিপে টিপে তিথির একদম কাছে চলে এলো। তিথি কিছু বুঝে ওঠার আগে আয়ান ঝট করে তার কোমর জড়িয়ে নিজের কাছে টেনে নিল। আয়ানের এমন হঠাৎ আক্রমণে তিথি হকচকিয়ে গেল। আয়ান তিথির চোখের দিকে তাকিয়ে রহস্যময় গলায় বলল, তাই নাকি? তাহলে তো একটু ভালো করে পরীক্ষা করে দেখতে হয় মেকআপ কতটুকু আর আসল রূপ কতটুকু। তিথি আয়ানের শক্ত বাঁধন থেকে ছাড়া পাওয়ার জন্য ধস্তাধস্তি শুরু করলো। সে চারদিকে তাকাতে তাকাতে বিরক্তি আর ভয় মেশানো কণ্ঠে বলল, আয়ান ছাড়ো, বলছি কেউ দেখে ফেলবে। আয়ান মোটেও ছাড়ার পাত্র নয়। সে তিথিকে আরও একটু কাছে টেনে নিয়ে তার নাকের সাথে নিজের নাক ঘুষিয়ে দিয়ে বলল, দেখলে দেখুক, আমি আমার বউকে ধরেছি, এতে কার কি? তিথি এবার রাগে আর চরম বিরক্তিতে আয়ানকে সজোরে একটা ধাক্কা মেরে সরিয়ে দিল। রাগে তার শরীর কাঁপছে। তিথি একদম তীক্ষ্ণ আর ঝাঁঝালো কণ্ঠে বলল, আয়ান, তোমাকে জাস্ট সহ্য হয় না আমার, ঘেন্না লাগে তোমাকে দেখলে। আয়ান মোটেও
বিচলিত হলো না। সে যেন পাথরের মতো অটল। তিথি ধাক্কা সামলে নিয়ে সে আবারও এগিয়ে এলো এবং দ্বিগুণ শক্তিতে তিথির কোমর জড়িয়ে ধরে নিজের বুকের সাথে লেপ্টে নিল। আয়ান তিথির চোখের গভীরে একদম সরাসরি তাকিয়ে শান্ত কিন্তু গম্ভীর স্বরে বলল, আমি একটা বারও বলেছি না যে আমাকে তো সহ্য করতে হবে বা ভালোবাসতে হবে? তুই ভালোবাসলেও আমার, আর না বাসলেও আমারই থাকবি। তিথি যেন এবার রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। আয়ানের এমন নির্লিপ্ত ভাব তাকে আরও বেশি খেপিয়ে তুলল। সে নিজের শরীরের সর্বশক্তি দিয়ে আয়ানকে ধাক্কা মেরে সরিয়ে দিল এবং বুক চিরে আসা তীব্র আর্তনাদ নিয়ে বলল, তোমাকে আমি ঘৃণা করি। শত অবহেলা করার পরও কেন এত কাছে আসো? লজ্জা করে না তোমার? বেহায়া নষ্ট পুরুষ কোথাকার। আয়ানের চল যেন এইবার মুহূর্তেই শক্ত হয়ে গেল। অপমানের দহন আর ভালোবাসার জেদ মিলে তার দু চোখে তখন আগুনের ফুলকি। সে এবার ঝড়ের গতিতে তিথির কাছে গিয়ে ওর গাল দুটো সজোরে চেপে ধরল। তিথি যন্ত্রণায় কুঁকড়ে উঠলেও আয়ান ছাড়ল না। আয়ান দাঁতে দাঁত চেপে চরম সত্যটা আজ স্বীকার করে নিয়ে বলল, না, লজ্জা করে না, কারণ তোকে আমি ভালোবাসি। আর আমার ভালোবাসাটাই নির্লজ্জ ভালোবাসা, যেখানে একটুকরো লজ্জা নেই। কথাটা বলে আয়ান মুহূর্তে তিথির গাল ছেড়ে দিল, কিন্তু তাকে দূরে সরিয়ে না দিয়ে আবারও খপ করে তিথির কোমর জড়িয়ে নিজের শরীরের সাথে একদম মিশিয়ে ফেলল। তিথি নিজেকে ছাড়ানোর জন্য হাত পা ছুড়লেও আয়ান আজ যেন কোনো এক আদিম জেদে মগ্ন। আয়ান তিথির চোখের খুব কাছে নিজের চোখ রেখে চরম জেদি গড়াই বলল, শুনে রাখ, তুই যদি বিষ হস তাহলে সেই বিষাক্ত বিষ আমি পান করতেও রাজি। গল্প নির্লজ্জ ভালোবাসা। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।